আপনাদেরকে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি। আমার বাড়ি কলকাতায় কসবায়, যেখানে আমার বাড়ির কাছে বোসপুকুর, মানে আমার পাড়ায়, আমার বাড়ি ওখানে বোসপুকুর বলে একটা অঞ্চলে, গোটা এলাকা হিন্দু এলাকা। তার মাঝখানে, গোটা হিন্দু এলাকার মাঝখানে একটা ছোট্ট বস্তি রয়েছে, বোসপুকুর বাজার। যদি যারা আপনারা ওদিকে কেউ গিয়ে থাকলে আপনারা জানবেন, ছোট্ট একটা বস্তি, 12-14 ঘর কি 20 ঘর বড়জোর হবে, মুসলমান পরিবারের বসবাস, বাকি গোটা এলাকা হিন্দু এলাকা। 2011 সালে বিধানসভা ভোটে আমি প্রার্থী, আমি সেখানে প্রচারে গেছি। একটা দিনটা রোববার ছিল, আমার মনে আছে। সেই বস্তির মধ্যে আমাদের কমরেডরা সঙ্গে আছে, প্রচার হচ্ছে। তারা বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, সে আসলো, এসে আমাকে বললো যে আমার নানার, আপনাদের পার্টির খুব পুরনো লোক, কিন্তু এখন শরীরটা খুব খারাপ, এখন বিছানা থেকে উঠতে পারেন না, ঘর থেকে বেরোতে পারেন না, কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছে, যদি একবার আমাদের ঘর অব্দি যাও তাহলে আমার নানা একবার দেখতে চায়। তাই বললাম অবশ্যই চলো। গেলাম সে বস্তির মধ্যে, সেই ঘরে দেখি একদম ছোট্ট একটা ঘরে এক বয়স্ক ভদ্রলোক শুয়ে আছেন বিছানায়। তার শরীর এত দুর্বল দেখে বোঝা যাচ্ছে মানে বিছানার সঙ্গে মিশে গেছেন। আমি যেতে কোনো রকমে উঠে বসতেন, তার নাতনি উঠে বসালেন। আমি তার কাছে গিয়ে তার দোয়া, তার ভালোবাসা, তার সমর্থন চাইবো। আমি কিছু বলার আগে তিনি আমার হাত ধরে বলতে শুরু করলেন যে বাবা, সেই দিন তোমরা দেখোনি, তোমার একটা ঘটনা বলি। 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছে, গোটা দেশ জুড়ে দাঙ্গা হচ্ছে, প্রত্যেকদিন খবর আসছে, আজকে এখানে গন্ডগোল, কালকে সেখানে গন্ডগোল, কোনটা খবর কোনটা গুজব জানি না, কিন্তু প্রত্যেকদিন শুনছি উড়ো খবর আসছে, এখানে এই ঝামেলা হয়েছে, ওখানে ঝামেলা হয়েছে। আর আমরা এখানে বস্তির কটা লোক কাঁপছি যে গোটা একটা হিন্দু এলাকার মধ্যে একটা মুসলমান বস্তি, যদি এখানে যদি দাঙ্গা লাগে কচুকাটা হবো এখানে। এরকম ভাবে চলছে। একদিন হঠাৎ করে বিকেলবেলা আমাদের বস্তিতে খবর আসলো যে পাকা খবর, আজকে সন্ধ্যেবেলা আমাদের বস্তি অ্যাটাক হবে। আমরা বস্তির লোকজন মিলে ঠিক করলাম সন্ধে হওয়ার আগে যে যার ঘরে ঢুকে যাবে, আলো নিভিয়ে দিতে হবে, কেউ আলো জ্বালবে না বস্তির, যাতে বাইরে থেকে এসে ভাবে যে বস্তি খালি করে আমরা চলে গেছি। কোথাও যাওয়ার সুযোগ নেই, জায়গা নেই, তখন আর সময় নেই, বাইরে কারফিউ চলছে অনেক জায়গায়, শুধু আলো নিভিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে, যাতে বাইরে থেকে কেউ আসলে আমাদের খুঁজে না পায়। কেউ বাইরে বেরোবে না, তারপর যা আছে কপালে। দরজা বন্ধ করে সেই মতো ঘরে ঢুকে গেছি, ছেলে মেয়েকে নিয়ে। আমি আমার বউ বসে আছি, আলো নিভিয়ে ঠকঠক করে কাঁপছি। শীতকালের রাত, হঠাৎ শুনছি অনেকক্ষণ পরে, কতটা সময় কেটে গেছে জানি না, এমন সময় শুনছি দূর থেকে একটা কিছু লোকের গলার আওয়াজ আসছে। ক্রমশ আওয়াজটা জোরে হচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের বস্তির দিকে এগিয়ে আসছে। আস্তে 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 একদম আমাদের বস্তির মধ্যে হঠাৎ করে সে আওয়াজগুলো ঢুকে গেল। বুঝতে পারছি ঘরের বাইরে একদল লোক দৌড়দৌড়ি করছে। একটা আওয়াজ চেনা নয়, কেউ আমাদের বস্তির লোক না, বাইরের লোক। আমরা মনে মনে ভাবলাম, যা আশঙ্কা করছিলাম বুঝতে পারলাম সেটাই হয়েছে, আমাদের বস্তি অ্যাটাক হয়েছে, এবার বাঁচার কোনো উপায় নেই। কিছু বুঝে ওঠার আগে আমাদের দরজায় দুমদুম করে ধাক্কা, যে কে আছো ভেতরে, দরজা খোলো, দরজা খুলুন। আমি আর আমার বউ বাচ্চাগুলোকে কোলে নিয়ে কাঁদছি, ছেলেকে মেয়েকে। বাচ্চাগুলো কিছু বুঝতে পারছে না, ভ্যালভ্যাল করে তাকিয়ে আছে। আর আমরা বলা বলি করছি যে এবার দরজা ভেঙে ফেলবে, ভেঙে ফেলে যদি ভেতরে ঢোকে এখানেই 4 জনকে মেরে ফেলবে। তার থেকে একটা কাজ করি, বাচ্চাগুলোকে রেখে আমি আর আমার বউ ঠিক করলাম আমরা গিয়ে দরজাটা খুলে লোকগুলোর পায়ে পড়ি। পায়ে পড়ে বলি যে কোথায় যেতে হবে আমাদের নিয়ে চলো, আমাদেরকে শেষ করে দাও, কিন্তু অন্তত বাচ্চাগুলোকে ছেড়ে দাও, যদি ওদের দয়া হয় বাচ্চাগুলো বাঁচবে, শেষ চেষ্টা করি। এইভাবে বাচ্চাগুলো কিছুতে নামবে না কোল থেকে, কোনোভাবে ওদেরকে জোর করে নামিয়ে শেষবারের মতো ওদেরকে বুকে জড়িয়ে আমি আর আমার বউ গেলাম, ঝরঝর করে কাঁদতে কাঁদতে, কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনি খুললাম। দরজাটা খুললাম, দেখলাম বাইরে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির ছেলেরা। কাঁধে হাত রেখে বললো, চাচা আমরা এসে গেছি, আমরা আছি, কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। তবে সে ভদ্রলোক আমার হাত ধরে বলছেন কাঁদতে কাঁদতে, বাবা তোমাকে কি বলবো, ডিসেম্বর মাসে ঠান্ডা, ওই ঠান্ডায় আমরা ঘরের মধ্যে বসে রয়েছি লেপ কম্বল নিয়ে, আর পার্টির ছেলেগুলো টানা 7 দিন 10 দিন বস্তির বাইরে বেঞ্চি পেতে বসে থাকলো, দিন নেই রাত নেই বসে থাকলো। আমরা বস্তির লোকেরা পালা করে ঘর থেকে রান্না করে খাবার নিয়ে যেতাম, দিয়ে আসতাম, জল দিয়ে আসতাম, চা দিয়ে আসতাম। আর যখনই আমাদেরকে দেখতো কমিউনিস্ট পার্টির ছেলেগুলো বলতো, চাচা আমরা আছি, কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে মমতা ব্যানার্জি নাকি পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে বিরাট লড়াই করছেন। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়, এইভাবে বিজেপিকে আটকাতে হয়। ওই রাইটার্সে বসে আর নবান্নে বসে ভাষণ দিয়ে আমরা বিজেপিকে আটকাইনি, রাস্তায় দাঁড়িয়েছিলাম লাল পতাকা নিয়ে, বিজেপির ক্ষমতা হয়নি পশ্চিমবাংলায় পা রাখার। আর আপনি মমতা ব্যানার্জি এমন বাংলা বানিয়েছেন, ব্রিগেডের মাঠে বিজেপি গীতা পাঠের আসর করছে। ওরা গীতা পড়ুক, যা পারে পড়ুক, হনুমান চালিসা পড়ুক, ওদের ব্যাপার। কিন্তু সেখানে একটা গরিব হকার রিয়াজুল, সে প্যাডিস বিক্রি করতে গেছে, তাকে ফেলে মারছে বিজেপির লোকজনেরা, ক্যামেরায় আবার ভিডিও করছে তার।
ভিডিও করে ফেসবুকে পোস্ট করছে যে একটা মুসলমান প্যাটিস বিক্রি করছিল তাকে আমরা মেরেছি। আজকে সে ঘটনার পরে আজকে 3 দিন পর করে 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত নিজেরা মেরে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে। একটা মিটিং করতে গেলে, মিছিল করতে গেলে আমাদেরকে জেল খাটতে হয়, আর একটা গরিব হকারকে ফেলে মারলো কতগুলো বিজেপির লোকজন ধর্মের নামে। আজ অব্দি মমতা ব্যানার্জির পুলিশের ক্ষমতা হলো না তাদেরকে গ্রেপ্তার করার। এই পশ্চিম বাংলা বানিয়েছেন মমতা ব্যানার্জি, উনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়ছেন। এমন বাংলা বানিয়েছেন। আমির খান লড়ছিল সিএ এর বিরুদ্ধে, আমির খান লড়ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বাঁচানোর জন্য, আর বাবুল সুপ্রিয় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দাঙ্গার হুমকি দিত। আসানসোলের ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়েছিল বাবুল সুপ্রিয়। সিএ এর নাম করে মমতা ব্যানার্জি ভোট জিতলেন, জিতে কি করলেন? আনিস খানকে বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে মাঝরাত্রির বেলা খুন করলেন, আর বাবুল সুপ্রিয়কে দলের মন্ত্রী বানালেন। বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য এমন বাংলা বানিয়েছেন যেখানে আনিস খানের লাশ এখন কবরের তলায় শুয়ে থাকে, আর আনিস খানের বুকের ওপর দিয়ে বাবুল সুপ্রিয়র লাল বাতি গাড়ি চলে যায়। এই হচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিম বাংলা।